সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পোস্ট কলোনিয়াল আলোচনার দ্বিতীয় কিস্তি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে আলাপ করব এম.এ. সিজিয়ার এবং ফ্রান্স ফানুকে নিয়ে উত্তর উপনিবেশিক চিন্তা বিকাশের ক্ষেত্রে তাদের লেখালেখির প্রভাব সম্পর্কে। এম.এ. সিজিয়ার ক্যারিবীয় অঞ্চলে ফরাসি উপনিবেশ মার্তিনিকে জন্মগ্রহণ করেন 1913 সালে। মারা যান মার্তিনিকেই 2008 সালে। মার্তিনিকে পড়াশোনার পর শেষে তিনি প্যারিসে উচ্চতর শিক্ষা নেন। সারা জীবন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। প্যারিসে পড়াশোনার সময় সেনেগালি প্রেসিডেন্ট কবি লিওপোল্ড সেঙ্গরের সাথে তার পরিচয় হয়। ওখানে ব্ল্যাক স্টুডেন্টস নামে একটা সাহিত্য পত্রিকা বের করেন। ওই ব্ল্যাক স্টুডেন্টস পত্রিকার তৃতীয় সংখ্যার ঘোষণাপত্রই পরে বিখ্যাত নেগ্রিটুড আন্দোলনের সূত্রপাত করে। 1945 সালে তিনি মার্তিনিকের প্রাদেশিক রাজধানী ফোর্ট দো ফ্রান্সে মেয়র নির্বাচিত হন। আজীবন তিনি প্রায় আজীবনই বলা যায় যে 2001 সাল পর্যন্ত সেখানে মেয়র ছিলেন। আরও নানা রকম রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন, পদে ছিলেন। বিভিন্ন সময়ে অ্যাসেম্বলিতে, কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। স্বদেশে এইসব রাজনৈতিক তৎপরতার জন্য, বিশেষত নেগ্রিটুড মুভমেন্টের জন্য স্বদেশ এবং বিদেশে সর্বত্রই তিনি বেশ খ্যাতিমান মানুষ। মার্তিনিকে অসম্ভব জনপ্রিয়। মার্তিনিকের আন্তর্জাতিক বিমানবন্দর এখন তার নামেই নামকরণ করা হয়েছে। 1950 সালে তিনি ফরাসি ভাষায় লেখেন ডিসকোর্স অন কলোনিয়ালিজম। এই একটা প্রবন্ধই উত্তর উপনিবেশবাদ সম্পর্কে এম.এ. সিজিয়ারের বক্তব্য সংরক্ষিত রয়েছে এই প্রবন্ধেই। এর বেশি তিনি লেখালেখি করেননি, যদিও সরাসরি সক্রিয়ভাবে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এই প্রবন্ধ বিভিন্নভাবে ফরাসি কলোনিগুলোতে এবং খোদ ফরাসি দেশেও উত্তর উপনিবেশী চিন্তা বিকাশের ক্ষেত্রে এবং উপনিবেশ বিরোধী ভাবনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। ডিসকোর্স অফ কলোনিয়ালিজমে এম.এ. সিজিয়ার যে বক্তব্য তুলে ধরেন সেটা হচ্ছে যে কলোনি এমনভাবে তার বয়ান হাজির করেছে যে উপনিবেশিত মানে কলোনাইজড পিপলের কোনো বয়ান সেখানে টিকতে পারেনি। এবং তাদের একটি ফর্মুলা হচ্ছে খ্রিস্টিয়ানিটি হচ্ছে সমান সভ্যতা, আর পৃথিবীর আর সমস্ত মানুষ, তাবৎ মানুষ হচ্ছে অসভ্য, বর্বর, অশিক্ষিত। কাজেই কলোনির মধ্য দিয়ে তাদেরকে সভ্য করে তোলা এবং শিক্ষিত করে তোলার একটি বয়ান কলোনাইজাররা চালু করেছে। তিনি বলেন, তিনি প্রকাশ্যে লিখেছেন যে কলোনি সৃষ্টি করা এবং এটি পরিচালনা করা এবং কলোনিয়াল শাসন ধরে রাখা এটি নিজে একটি অসুস্থ মানসিকতা। ফলে কলোনাইজাররা অন্যকে সভ্য করবে তো দূরের কথা, সে নিজেই অসভ্য, বর্বর হয়ে ওঠে। তিনি দেখিয়েছেন যে কলোনি থাকার কারণে কলোনিয়াল শাসক যারা, তারা ধীরে ধীরে মানবতার থেকে দূরে সরে যান। তাদের মধ্যে নেতিবাচক পরিবর্তন হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে তারা ইনহিউম্যানিটির দিকে ধাবিত হন। মানবিক গুণগুলো তাদের মধ্যে তাদের থেকে হারিয়ে যায়। ফলে তারা দর্শক, নির্যাতনকারী, খুনি, লুটেরায় পরিণত হন। ফলে ফরাসি দেশের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে উপনিবেশগুলো ত্যাগ করা, উপনিবেশের অবসান ঘটানো, উপনিবেশ থেকে চলে আসা এবং একই সঙ্গে কমিউনিজম এবং ক্যাপিটালিজম দুটোকেই, এই বাইনারি অপশনগুলোকে ত্যাগ করে নিজের মতো করে স্বাধীনভাবে সমাজের বিকাশ ঘটানো। সিজিয়ার এইসব চিন্তা কিন্তু পরবর্তীকালের উত্তর উপনিবেশী ভাবনায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষত যে কলোনিতে খ্রিস্টানিটির সমান সভ্য এবং পৃথিবীর আর সমস্ত মানুষ অসভ্য, এই যে বাইনারি অপোজিশন কলোনির পিছনে কাজ করেছে, কলোনিয়ালিজমকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, এটি তিনি শনাক্ত করেন। এই চিন্তা কিন্তু পরবর্তীকালের তরুণ প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আমরা জানি যে ফ্রান্স ফানো মার্তিনিকের মানুষ, আমরা সেই প্রসঙ্গে আসবো, এবং ফ্রান্স ফানো এমএ সেজিয়ারের মাধ্যমে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বিভিন্ন লেখা সেটা উল্লেখ করেছেন। তো এরকম শুধু ফ্রান্স ফানো না, সারা পৃথিবীতেই বিশেষত আফ্রিকা অঞ্চলে তার চিন্তাধারায় মানুষ বিশেষভাবে উদ্বুদ্ধ হয়েছে। নেগ্রিচুড মুভমেন্ট শেষ পর্যন্ত কালো দেশগুলোতে উপনিবেশী শাসনের অবসানে বিশেষ ভূমিকা রেখেছে। এমএ সেজিয়ারকে এই জন্যে উত্তর উপনিবেশী চিন্তাধারায় খুব গুরুত্বপূর্ণ ভাবক হিসেবে জায়গা দেওয়া হয়, যদিও তিনি সরাসরি উত্তর উপনিবেশবাদ নামে যে তত্ত্বের কথা আমরা শুনি সেটি সরাসরি তার লেখায় আসেনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কলোনিয়াল মনকেই অসুস্থ বলা, কলোনিয়াল শাসনকে যারা সমর্থন করে তাদেরকে অসুস্থ মানসিকতার বলা, এবং এই সভ্য খ্রিস্টিয়ান আধার ধর্ম, ইউরোপ এবং অপর এই যে বাইনারি অপোজিশন, এটি তিনি কলোনিয়ালিজমের মধ্যে শনাক্ত করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তার। আমরা লক্ষ্য করব যে এই বক্তব্য কিন্তু পরে উত্তর উপনিবেশবাদে খুবই জরুরি বিষয় হিসেবে আলোচিত হয়েছে এবং আরো তাত্ত্বিকভাবে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। এই জন্য এমএ সিজার পোস্ট কলোনিয়াল আলোচনায় বেশ গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে ফ্রান্স ফানোর চিন্তাধারায় এমএ সিজিয়ারের এই যে বাইনারি অপোজিশনের কথা বললাম, উপনিবেশকের মন মানসিকতাকে অসুস্থ মানসিকতা হিসেবে চিহ্নিত করার কথা বললাম, এগুলো ফানোর ক্ষেত্রে আরো বেশি আগ্রাসী অবস্থায় প্রকাশিত হয়েছে। আমরা ফানোর প্রসঙ্গে সে আলোচনা করব। তো যেটি বলছিলাম যে সিজিয়ারের এই চিন্তা পরবর্তীকালে উত্তর উপনিবেশী তত্ত্ব বিকাশের ক্ষেত্রে তাড়না হিসেবে কাজ করে, যে কারণে আজকে আমাদের শিরোনামেই ছিল যে এমএ সিজিয়ার এবং ফ্রান্স ফানো উত্তর উপনিবেশী তাড়না। এরা দুজনের কেউই সরাসরি উত্তর উপনিবেশবাদ তত্ত্ব বিকাশে কিছু লিখেননি কিংবা বলে যাননি, কিন্তু এদের লেখা থেকে পরবর্তীকালে যারা চিন্তক ছিলেন তারা বিশেষভাবে প্রাণিত হয়েছে। ফ্রান্স ফানোকে উত্তর উপনিবেশবাদী তত্ত্ব বিকাশে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। এর কারণ আছে, সেই প্রসঙ্গে আমরা আসছি। ফ্রান্স ফানো এমএ সিজিয়ারের মতো মার্তিনিকের মানুষ। মার্তিনিক হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ, ছোট একটি দ্বীপ, একেবারে ছোট একটি দ্বীপ। এটি ফরাসি কলোনি ছিল। এখন এটিকে বলা হয় ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট। আমি জানি না ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট আর কলোনির মধ্যে কি পার্থক্য। এখন ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট ওরা ফরাসিদের সাথেই আছে, এটি কিন্তু এখনো স্বাধীন নয়, তবে তুলনামূলকভাবে অনেক বেশি স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। তো যাই হোক, ক্যারিবীয় অঞ্চল অনেক দূরবর্তী আমেরিকার কাছে, সেখানে ফরাসি উপনিবেশ ছিল। এই মার্তিনিকেই ফ্রান্স ফানোর জন্ম। ফ্রান্স ফানো মধ্যবিত্ত পরিবারের মানুষ, যদিও তিনি নানা রকম অভাব অভিযোগের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে তিনি বিখ্যাত সুয়েলচার হাই স্কুলে পড়াশোনা করেছেন। এটি খুব নাম করা হাই স্কুল এবং মোটামুটি খরচ লাগতো বেশ ভালো, ব্যয়বহুল একটি স্কুল। সেখানে তিনি পড়েছেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনার এমএ সিজিয়ার সেই স্কুলের শিক্ষক ছিলেন। ফানো যদিও এমএ সিজিয়ারের সরাসরি ছাত্র নন, কিন্তু খুব দ্রুতই দুজন বুদ্ধিবৃত্তিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। ফানো বিভিন্ন লেখায় এমএ সিজিয়ারের কথা বলেছেন। এক জায়গায় তিনি বলেছেন যে যখন আমি এই বিষয়ে একটা সার্টেন বিষয়ে আমি ভেবে পাচ্ছিলাম না, আমি আবার সিজিয়ারের দ্বারস্থ হলাম। এবং 1950 সালে ডিসকোর্স অন কলোনিয়ালিজম প্রবন্ধটি বেরিয়েছে এমএ সিজিয়ারের। 1952 সালেই কিন্তু ফানোর বিখ্যাত বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বেরিয়েছে, যদিও দুজনের বয়সের পার্থক্য ছিল অনেক, প্রায় 11-12 বছর, কিন্তু তাদের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল। আর এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি যে এমএ সিজিয়ার এবং ফ্রান্স ফানো যখন লিখছেন
চিন্তা করছেন, ভাবছেন, আন্দোলন করছেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। 1934 সাল থেকে 1938 সালে লন্ডনের লেফট রিভিউ পত্রিকা বেরিয়েছে সারা পৃথিবীর বামপন্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তাত্ত্বিকভাবে এসব পত্রিকায় যেসব লেখা বেরোতো সেগুলো তাত্ত্বিকভাবে কলোনিয়ালিজমের বিরুদ্ধে এবং ক্যাপিটালিজমের বিরুদ্ধে লেখা হতো। পল রবসন, মার্কিন গায়ক, খেলোয়াড়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াচ্ছেন। 50-এর দশকে লন্ডনে এসে জড়ো হয়েছে পৃথিবীর নানা উপনিবেশের ছাত্ররা, যারা লেফট মুভমেন্টের সাথে জড়িত। ফলে সারা পৃথিবীতে একটা এবং 47 সালে ভারতের বিভিন্ন দেশ স্বাধীন হয়ে গেছে। ফলে এই যে অবস্থা, গোটা অবস্থাটাই খুব খুব ইন্সপাইরেশনাল টাইম বলা যায় এটা। এবং এই উদ্দীপনা সিজিআর এবং ফ্রান্স ফানু ভালোভাবে নিয়েছিলেন, ভালোভাবে গ্রহণ করতে পেরেছিলেন, অ্যাবজর্ব করতে পেরেছিলেন। তো ফানু শুয়েলচার হাই স্কুলে পড়েন, ওখানে শিক্ষক ছিলেন সিজিআর। তার সাথে তার ঘনিষ্ঠতা হয়, তার চিন্তা তাকে নানাভাবে উদ্বুদ্ধ করে, সেটি তিনি স্বীকার করেছেন। ফানু শুয়েলচার স্কুলে পড়াশোনা শেষে উচ্চতর শিক্ষার জন্য প্যারিসে গিয়েছিলেন। 1944 সালে যুদ্ধে যোগ দিয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর পক্ষের, মানে ফরাসি সেনাবাহিনীর সৈনিক হিসেবে। ওখানে তিনি বিভিন্ন অভিজ্ঞতা তিনি বলেছেন যে ওই সেনাবাহিনীর মধ্যেও রেসিস্ট আচরণ তিনি প্রত্যক্ষ করেছেন। খুব আহত হওয়ার মতো অভিজ্ঞতা তার ঝুলিতে যুক্ত হয়েছে সেনাবাহিনীর মধ্যেও। 1945 সালে আহত হওয়ার কারণে তিনি 1945 সালে আবার মার্তিনিকে ফিরে আসেন। 1951 সালে তিনি ইউনিভার্সিটি অফ লিওন থেকে, ফ্রান্সের ইউনিভার্সিটি অফ লিওন থেকে পেশাদার মনোবিজ্ঞানীর সনদ লাভ করেন। এরপরে তিনি কিছুকাল দক্ষিণ ফ্রান্সে একটি হাসপাতালে মনোবিজ্ঞানী হিসেবে ছিলেন। 1953 সালে চলে যান আলজেরিয়ায়, সেখানে ব্লিদায় রেসিডেন্ট মনোবিজ্ঞানীর চাকরি করেন 1957 সাল পর্যন্ত। 1956 সালে যোগ দেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের মূলধারার স্রোত। এই সময় ব্লিদায় কাজ করার সময় তিনি কালো মানুষদের উপর উপনিবেশকদের যে আগ্রাসী নির্যাতন, অত্যাচার, আচরণ চলেছে, এর ফলে কালো মানুষেরা, উপনিবেশের মানুষেরা যেভাবে বদলে যায় সে বিষয়ে বেশ বিস্তর অভিজ্ঞতা লাভ করেন। এবং এগুলো তার কাছে এতই অসহনীয় মনে হয় যে 1956 সালে তিনি তার চাকরিতে ইস্তফা দেন। এবং তার ইস্তফা পত্রটি পরবর্তীতে বিখ্যাত হয়, কারণ ইস্তফা পত্রে একটা জায়গায় তিনি মন্তব্য করেছিলেন, অনেক মন্তব্যই করেছিলেন, একটি মন্তব্য করেছিলেন যে কখনো কখনো এমন সময় আসে যখন চুপ থাকার অর্থ হলো অসততা। আমার পক্ষে সেটি আর সম্ভব নয়, ফলে আমার পক্ষে এই চাকরি আর করা সম্ভব হচ্ছে না, এই বলে তিনি ইস্তফা দেন। এরপরে ফরাসি কর্তৃপক্ষ তার উপর খুব চটে যায় এবং তাকে ব্লিদার থেকে বের করে দেয়। তিনি চলে যান তিউনিসে, ওখানে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে তৎপর ছিলেন দীর্ঘদিন। আলজেরিয়ার পক্ষে গানার রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সময় তার লিউকেমিয়া ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি 1961 সালে মারা যান। এটি আর একটি রহস্যময় ঘটনা যে তিনি যুক্তরাষ্ট্রে কেন গিয়েছিলেন। তিনি প্রথমে গিয়েছিলেন রাশিয়ায়। রাশিয়ান ডাক্তাররা বলেন যে লিউকেমিয়ার সবচেয়ে ভালো চিকিৎসা এখন যুক্তরাষ্ট্রে, আপনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে সিআইএ এর মাধ্যমে, আমরা যতটুকু জেনেছি তার বায়োগ্রাফি থেকে, সিআইএ এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে যান। সিআইএ এর এজেন্ট তার সরকারের নির্দেশেই তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। কিন্তু ওখানে দীর্ঘদিন তিনি, বেশ কিছুদিন তিনি হোটেলে অবসরভাবে পড়েছিলেন, তার চিকিৎসা শুরু হয়নি। যখন চিকিৎসা শুরু হয়েছে, এটা হচ্ছে মেরিল্যান্ডে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে, তখন প্রায় শেষ অবস্থা। ফলে তিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান। পরে তাকে আলজেরিয়ায় সমাহিত করা হয়। তিনি সারা পৃথিবীতেই অসম্ভব সম্মানিত অ্যান্টি কলোনিয়ালিস্ট হিসেবে পরিচিত। তো যেটি বলছিলাম যে সিজারের প্রবন্ধটি বেরোয়, ডিসকোর্স অন কলোনিয়ালিজম বেরোয় 1955 সালে। 1972 সালে সেটি ইংরেজি তর্জমা হয়। আর ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, বিখ্যাত বই,
ফ্রান্স ফানোর। এটি লেখা হয় 1952 সালে এবং অনুবাদ হয় ইংরেজিতে তর্জমা হয় 1967 সালে। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক পোস্ট কলোনিয়াল তথ্য আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি প্রথম যুক্ত করে যে কলোনিতে যে কালচারাল পটভূমি, যে সাংস্কৃতিক পটভূমিতে উপনিবেশিত মানে কলোনাইজড দেশের লোকদেরকে বেড়ে উঠতে হয়, সেটি তার অসুস্থতা তৈরি হওয়ার একটা বড় ক্ষেত্র। তাকে প্রথমত পূর্ণাঙ্গ মানুষ মনে করা হয় না, বিশেষত কালোদের কথা বলেছেন ফ্রান্স ফানো। কালোদেরকে মনে করা হয় মানুষ, মানে খুঁতযুক্ত মানুষ, যে পরিপূর্ণ মানুষ না, তাকে মনে করা হয় অযোগ্য। তার কালত্ব মানে কালো জাতিত্ব নিজেই একটি অযোগ্যতার প্রতীক হিসাবে গৃহীত উপনিবেশিত শাসন ব্যবস্থায়। এবং কালো বলে সে অযোগ্য, সে অবিশ্বস্ত, সে বিশৃঙ্খল। এই যে একটি পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ ফানো যেটি দেখিয়েছেন, এর মধ্য দিয়ে যখন কালোরা বড় হয় তখন তাদের সুষ্ঠু এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশ হয় না। তাদের মন মানসিকতা পরিপূর্ণভাবে সুস্থ অবস্থায় গড়ে ওঠে না, বরং সে নিজেকে হীনমনে করতে থাকে। তার মধ্যে ক্ষোভ, রাগ, বিদ্বেষ জন্ম নেয় এবং এভাবে সে একটি অসুস্থ মানুষ হিসাবে সমাজে বেড়ে ওঠে। এবং এর জন্য পুরোপুরিভাবেই দায়ী হচ্ছে উপনিবেশী শাসন, উপনিবেশী চিন্তাভাবনা, উপনিবেশী সাংস্কৃতিক পটভূমি। এবং তিনি দেখান ফানো যে এই কারণে সাদা বর্ণের প্রতি কালোরা ক্রমেই খুব আকৃষ্ট হয়ে ওঠে। এমনকি যে মার্তিনিকে যে জাতীয় উৎসব হয়, সেই জাতীয় উৎসবের সময় কালো দাসেরা সাদা মুখোশ পরার অনুমোদন পেত, পারমিশন পেত। তো তারা সাদা মুখোশ পরে নাচত এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করত। ফানো বলছেন যে এই যে সাদা মুখোশ পরার প্রবণতা এবং সাদা মুখোশ পরে খুশি হওয়া, নিজেকে আরো বেশি গ্রহণযোগ্য মনে করা, সাদা মুখোশ পরে আনন্দিত হওয়া, এটি হচ্ছে তার অসুস্থ মানসিকতার, তার হীনমন্যতার লক্ষণ, যেটি জন্ম হয়েছে উপনিবেশের মধ্য দিয়ে, উপনিবেশ শাসনের মধ্য দিয়ে। এটি আসলে তার মধ্যে এই উপনিবেশী সাংস্কৃতিক পটভূমি তার মধ্যে এই হীনমন্যতা জন্ম দিয়েছে, যে কারণে সে সাদা মুখোশ পরে সাদা মানুষ হয়ে উঠতে চায়। আমরা জানি যে পরবর্তী সময়ে ফানো মারা গেছেন 1961 সালে, কিন্তু পরবর্তী সময়ে সারা পৃথিবীব্যাপী মানুষ সাদা হয়ে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমরা মাইকেল জ্যাকসনের কথা জানি, নানা রকম অপারেশন করে, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে তিনি এক পর্যায়ে শেষের দিকে সাদা হয়ে উঠেছিলেন। এবং সম্ভবত এইসব ওষুধপত্রের কারণে এবং বিভিন্ন ধরনের অপারেশনের কারণে, মানে সৌন্দর্য সম্পর্কিত অপারেশনের কারণেই তিনি অসুস্থ হয়ে মারা যান, এটি মনে করা হয়, অনেকে বলেন। তো যেটি বলছিলাম, যেমন আমাদের দেশে আপনি শুনবেন ফেয়ার অ্যান্ড লাভলি, ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা হওয়ার সাবান, ফর্সা হওয়ার তেল, এরকম নানা ধরনের পণ্য। ফর্সা হওয়ার মধ্যে যে আগ্রহ, যে আকর্ষণ, যে মূল্যবোধ কাজ করে, সেটি সম্বল করে নানা রকম পণ্যের নির্মাতারা, ম্যানুফ্যাকচারাররা সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করে থাকেন। এটি এখনো চলমান, এখন আরো বেশি হয়েছে সারা পৃথিবীতেই। তো এই জিনিসটা ফ্রান্স ফানোর সামনে নিয়ে আসেন। তিনি বলেন যে উপনিবেশের পরিবেশটা, সাংস্কৃতিক পরিবেশটা এতই ভয়াবহ যে এটি কালো মানুষকে অসুস্থ করে ফেলে। একটি মজার বিষয় হচ্ছে যে এটি ছিল তার ডক্টরাল থিসিস। তিনি তার পেশায় ডক্টরেট নেওয়ার জন্য যে থিসিস করেছিলেন সেটা হচ্ছে উপনিবেশের যেসব মনোরোগ হচ্ছে, সেই মনোরোগের পিছনে সাংস্কৃতিক আবহ কতটা দায়ী, সাংস্কৃতিক পটভূমি কতটা দায়ী। এই জন্য এই থিসিসটি তিনি করেন। থিসিসটি যখন সাবমিট করেন, ন্যাচারালি আমরা বুঝতে পারছি স্বভাবতই সেই থিসিস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গ্রহণ করেননি, তাকে ডক্টরেট দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি আরেকটি থিসিস দিয়েছিলেন, সেটি বই আকারে বেরোয়নি। তো যাই হোক, যে এই থিসিস যখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে, তখন ফানোর মধ্যে একটা জেদ চেপে যায় যে এটি আসলে আলোর মুখ দেখতে হবে, মানুষের কাছে এটি পৌঁছাতে হবে,
উপনিবেশের মানুষদের কাছেও পৌঁছাতে হবে, সারা পৃথিবীতে যাতে এটা পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে। তিনি বিভিন্ন প্রকাশকের কাছে যান, প্রকাশকরা প্রথম দিকে সারা দেননি, পরে বইটি বের হয় 1952 সালে, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। এটি ইংরেজি নাম, আমি যেটি বলছি, ফরাসি নামটি তখন ভিন্ন ছিল। 1967 সালে সেটি অনুবাদ হয় এবং এই অনুবাদের পর ফ্রান্স ফানোর নাম সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে। এটি যারাই পড়েছেন, বিশেষত উত্তর উপনিবেশবাদী চিন্তক যারা পড়েছেন, তারা ফানো থেকে অনেক কিছু নিয়েছেন। এডওয়ার্ড সাইদও নিয়েছেন, অমিকে বাবা, গায়ত্রী চক্রবর্তী বলি, এরা প্রত্যেকেই ফানোকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং মনে করেন যারা জীবিত আছে। তো এই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে যে কালো মানুষের মানসিক যন্ত্রণা, অসুস্থতা এবং হীনমন্যতার উৎস হিসেবে উপনিবেশের সাংস্কৃতিক পটভূমির কথা তুলে ধরেন, এটিও উত্তর উপনিবেশী চিন্তায় পরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আরো তাত্ত্বিকভাবে এবং আরো বিস্তৃতভাবে এডওয়ার্ড সাইদ সেগুলো ব্যাখ্যা করেছেন এবং পরে যারা ছিলেন তারাও ব্যাখ্যা করেছেন। কিন্তু একটা সূত্র ওইখানে ফানোর চিন্তায় রয়ে গেছে। ফানো 1953 সালে, যেটি বললাম, যে ব্লিদায় যাওয়ার পর 1957 সালে সেখান থেকে বিতাড়িত হওয়ার পরে আলজেরিয়ায় ছিলেন, গানায় রাষ্ট্রদূত হয়েছিলেন। 61 সালে সিআইএ এর মাধ্যমে আমেরিকার মেরিল্যান্ডে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি যখন খুব অসুস্থ 61 সালের প্রথম দিকে, ধারণা করা হয় মার্চ, এপ্রিল, মে এর মধ্যে, তিনি যখন খুব অসুস্থ তখন অনেক সময় বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাতে হয়েছে তাকে। তো সেই অবস্থায় তিনি ডিকটেশনের মাধ্যমে আরেকটি বিখ্যাত বই, র্যাচেট অফ দি আর্থ, লিখে ফেলেন। তার মৃত্যুর অল্প কয়েকদিন আগে বইটি বের হয়। তার মানে ফানো দেখে গেছেন যে তার বইটি বের হয়েছে, র্যাচেট অফ দি আর্থ। এই র্যাচেট অফ দি আর্থ কিন্তু বাংলাদেশ থেকে অনুদিত হয়েছে। এটির তর্জমা করেছেন আমিরুল ইসলাম নামে এক ভদ্রলোক। বেশ চমৎকার অনুবাদ, আমি পড়েছি, ওনার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। উনি সরকারের উচ্চ পদে চাকরি করতেন। এটি বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। জগতের লাঞ্ছিতরা, র্যাচেট অফ দি আর্থ। এই জগতের লাঞ্ছিত মানুষ যারা, মানে হচ্ছে উপনিবেশের কালো মানুষদের কথাই বোঝাতে চেয়েছেন ফ্রান্স ফানো। কিন্তু এটি যে কোনো উপনিবেশিত মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো কোনো উপনিবেশে ভয়াবহ নির্যাতনের ছবি আমরা জানি, বাংলাদেশেও এরকম হয়েছে। পর্তুগিজ ডাকাতেরা এসে বাঙালিদেরকে ধরে নিয়ে যেত এবং আমরা শুনেছি যে তাদের হাতে ছিদ্র করে পরস্পরকে একসাথে করে বেঁধে নৌকার তলায় ফেলে রাখা হতো এবং সেখান থেকে তাদেরকে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করা হতো। এরকম ভয়াবহ সব চিত্র আছে। আমেরিকায় আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়ায় ঘটেছে। তো ফানো তার নিজের অভিজ্ঞতা, নিজের জাতির কথাই তুলে ধরেন, নিজের জন্মভূমির কথা, মার্তিনিকের কথা এবং অন্যান্য কালো যেসব উপনিবেশ ছিল সেগুলোর কথা তিনি তুলে ধরেছেন র্যাচেট অফ দি আর্থে। র্যাচেট অফ দি আর্থের এবং ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে উপনিবেশিত মানুষদের, কালো মানুষদের প্রতি সাদা মানুষদের বর্ণবাদী আচরণ, সাদা মানুষদের ঘৃণাবোধ, তাচ্ছিল্যের কথাটা তিনি পরিষ্কারভাবেই প্রকাশ করেন, বিশেষত র্যাচেট অফ দি আর্থে। সেখানে তিনি বলেছেন যে উপনিবেশে কালো মানুষদেরকে কখনো মানুষ মনে করা হয় না, তাদেরকে আদা মানুষ, মানুষ মনে করা হয়, তাদেরকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের মধ্য দিয়ে এমন একটা সময় আসে যে এই কালো মানুষেরা নিজেই নিজেদেরকে সাদা মানুষদের তুলনায় হীন মনে করতে থাকে। ফলে এক সময় সে মনে করে যে সে ছোট, কালো মানে ছোট, সাদা মানে বড়, খ্রিস্টান মানে বড়, আদার ধর্ম মানে ছোট, মেইনল্যান্ড মানে ইউরোপের মেইনল্যান্ড হচ্ছে ফ্রান্স মানে বড়, মার্তিনিক কিংবা অন্যান্য দেশ মানে ছোট। এটা একটা স্থায়ী বিশ্বাসে তার পরিণত হয়, যেটি আসলে অসুস্থ বিশ্বাস। ফ্রান্স ফানো সেটি ব্যাখ্যা করেছেন এবং এর জন্য দায়ী হচ্ছে উপনিবেশী শাসন ব্যবস্থা এবং সাংস্কৃতিক পটভূমি, সেটি তিনি ব্যাখ্যা করেছেন। এবং র্যাচেট অফ দি আর্থে তিনি এর পরিণাম তুলে ধরেন। তিনি বলেন যে উপনিবেশ থেকে মুক্তি ছাড়া এই অবস্থার, এইসব মনোরূপ, এইসব নির্যাতন, এইসব যাতনা থেকে মুক্তির আর কোনো উপায় নেই। এবং ওইখানে তিনি তার এই বিখ্যাত বক্তব্য, যেটি পরবর্তীতে বিখ্যাত হয়েছে, সেটি তুলে ধরেন যে উপনিবেশী শাসন এবং শাসকবর্গ যেহেতু
উপনিবেশিত কালো মানুষদেরকে পূর্ণাঙ্গ মানুষ মনে করে না, তার মানবিক অধিকার থেকে তাকে বঞ্চিত করে। ফলে উপনিবেশের আইন মানার কোনো বাধ্যবাধকতা কালোদের উপর থাকে না, এবং উপনিবেশিত যে কোনো দেশের মানুষই স্বাধীন হওয়ার জন্য যদি শক্তি প্রয়োগ করে সহিংস পন্থায় যায়, সেটি তার মানবিক অধিকার। অর্থাৎ আমার দেশে কেউ যদি এসে উপনিবেশ প্রতিষ্ঠা করে, তাহলে যে কোনো উপায়ে, যে কোনো সহিংস অহিংস উপায়ে আমি যদি তাকে উৎখাত করার চেষ্টা করি, সেটি আমার মানবিক অধিকার, সেটি আইনসম্মত। এটি খুবই বিখ্যাত একটি চিন্তা এবং বক্তব্য। এই কারণে ফরাসি সরকার এই বইটিকে দীর্ঘদিন রেস্ট্রিক্টেড করেছিল, প্রচারণা চালাতে দেয়নি। যাই হোক, এই বইটিও পরে 1968 সালে ইংরেজিতে তর্জমা হয়। 61 সালে বের হয়, 1968 সালে ইংরেজিতে তর্জমা হয়। ইংরেজিতে দুটো বইয়ের তর্জমা হওয়ার আগেই ফ্রান্স ফানো পৃথিবী থেকে বিদায় নেন, আমরা সেটা বলেছি। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করেন রেচেট অফ দি আর্থে, সেটি নিউ কলোনিয়ালিজম ব্যাখ্যায় খুবই খুবই একটি একেবারে ভিত্তিমূলের মতো কাজ করেছে। এখানে ফানো বলেন যে উপনিবেশ বিরোধী সংগ্রাম, আন্দোলন, যুদ্ধের মধ্য দিয়ে একটি জাতীয়তাবাদী ঐক্য তৈরি হয়, এবং এর মধ্যেই ব্যবসায়ী এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত শক্তির মধ্য থেকে একটা জাতীয় বর্জুয়া চরিত্র গড়ে ওঠে, বিকশিত হতে থাকে। উপনিবেশ যখন চলে যায়, তখন এই জাতীয় বর্জুয়া ফোর্সের যে অন্তর্ভুক্ত বিভিন্ন এলিমেন্ট, এরাই এই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হন, এমপি হন, মন্ত্রী হন। এবং এরা করে কি, এরা আপনার কখনোই উপনিবেশী শাসন কাঠামোকে পরিবর্তন করে না, বরং ওখানেই সেই উপনিবেশিকের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার জায়গাটায় তারা বসে যায় এবং তারাই নতুন উপনিবেশিক হয়ে ওঠে। এবং এরাই উপনিবেশী শাসন কাঠামো, উপনিবেশী সাংস্কৃতিক আধিপত্য, উপনিবেশী চিন্তার আধিপত্য টিকিয়ে রাখতে সাহায্য করে পশ্চিমের সহায়তায়। এরা খুবই অজনপ্রিয় হয় এবং নিজের গদি টিকিয়ে রাখার জন্য মূল যে প্রাক্তন উপনিবেশী শক্তি ছিল তাদের সাথে যোগাযোগ রাখে, এবং তাদের সক্ষতার মাধ্যমে, তাদের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে উপনিবেশী প্রভাব স্বাধীন দেশগুলোতেও টিকে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা নিউ কলোনিয়ালিজম সম্পর্কে যারা জানি, আমরা জানি যে নিউ কলোনিয়ালিস্ট চিন্তাভাবনায় এই ফ্রান্স ফানোর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিমূল হিসাবে কাজ করে। মানে নিউ কলোনি আর এখন কোনো দেশ দখল করে তাদেরকে শাসন করে না, দূরবর্তী জায়গায় থেকে সাংস্কৃতিক হেজেমনি, আর্থিক হেজেমনির মধ্য দিয়ে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে চালায় এবং তাদের উপর প্রভাব বিস্তার করে রাখে। এর মধ্যে মেডিয়েটর হিসাবে কাজ করে হচ্ছে এই যাদেরকে বললাম জাতীয় বর্জুয়ার একটা অংশ বেরিয়ে গিয়ে যারা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এবং নেতা হন, তারাই। আমরা ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে প্রচুর এই ধরনের চরিত্র আমরা দেখেছি। আমি আমার একটা প্রবন্ধে, নয়া উপনিবেশের করিবর্গা প্রবন্ধে, এদেরকে আমি বলেছি যে এরা হচ্ছে একটা স্ট্রাকচারের মতো, যে স্ট্রাকচারের উপর, মানে ধরেন টিনের ঘর ছিল আগে, সেখানে করিবর্গা দিয়ে একটা চালের অবয়ব করা হতো, যেটাকে কাঠামো বলা যায় বা কঙ্কাল বলতে পারেন, তার উপর দিয়ে টিন জুড়ে দিয়ে অথবা টালি জুড়ে দিয়ে ঘর বানানো হয়। তো এরা হচ্ছে সেই করিবর্গার কাঠামো, এদের উপর ভর করে উপনিবেশের প্রভাব এখনো টিকে আছে বিভিন্ন দেশে। তো যাই হোক, ফানু সেই 1961 সালে রেচেট অফ দি আর্থে এই কথাটা পরিষ্কার করে বলেন যে এদের মধ্যে কোনো দেশপ্রেম বলে কোনো কথা নেই, এরা মানুষের জন্য কিছুই করে না, বরং দেশপ্রেম শব্দটাকে, মানবতাবাদ শব্দটাকে, দেশাত্মবোধ শব্দগুলোকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করার মধ্য দিয়ে সে দেশের মানুষের সমর্থন আদায় করে এবং মিথ্যা আশ্বাসের মধ্যে সমর্থন আদায় করে। পরে কখনো কখনো স্বৈরাচারী হটলে বিনদেশী সহযোগিতায়, তাদের প্রত্যক্ষ মদদে তারা ক্ষমতায় টিকে থাকে এবং এদের মধ্য দিয়েই উপনিবেশী প্রভাব অনন্তকাল ধরে চলতে থাকে। এটি ফানোর খুব গুরুত্বপূর্ণ চিন্তা। ফানো, যেটা বলেছিলাম, মনোবিজ্ঞানী ছিলেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে কাজ করার কারণে প্রচুর কালো মানুষ, মনোরোগী কালো নাগরিক তার কাছে আসেন এবং তাদের যে ভয়াবহ অভিজ্ঞতা, উপনিবেশী নির্যাতন, শাসন, শোষণ, লুঠতরাজ, হত্যা, ধর্ষণ, এর মধ্য দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতাকে একেবারে নাড়িয়ে দেয় ফ্রান্স ফানোকে, যে কারণে ফ্রান্স ফানো সক্রিয় আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রকাশ্যেই উপনিবেশের প্রতিবাদ করতেন এবং উপনিবেশকে উচ্ছেদ করার জন্য কাজ করতেন। ফানো এবং সেজিয়ার দুইজনেই কিন্তু বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বামপন্থী দলগুলো তাদেরকে নানা সময়ে সহায়তা করেছে। ফানো ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির স্থানীয় কাউন্সিলর হওয়ার জন্য নির্বাচন করেছিলেন। আমি যতদূর দেখেছি নির্বাচনে সম্ভবত পাশ করেছেন কিনা সেই তথ্যটি নেই। যাই হোক, এটি বলার কারণ হচ্ছে এই যে এরা দুইজনেই খুব সক্রিয় বুদ্ধিজীবী ছিলেন। এখনকার আমরা বাংলাদেশে আমরা যাদেরকে দেখি বুদ্ধিজীবী, আমরা যারা লেখালেখি করি, অনেকেই নিষ্ক্রিয়ভাবে লেখালেখি করি। নিষ্ক্রিয় না, লেখালেখি নিজেও একটা সক্রিয়তা, কিন্তু দলীয়ভাবে কোনো কর্মকাণ্ডে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সাধারণত বুদ্ধিজীবীরা যেতে চান না, যে কোনো কারণেই হোক এড়িয়ে চলেন। তো এম.এ. সেজিয়ার এবং ফ্রান্স ফানো দুজনেই ছিলেন অসম্ভবভাবে সক্রিয়। বিশেষত এম.এ. সেজিয়ার তো দীর্ঘ সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আর ফ্রান্স ফানো হয়তো এরকম পর্যায়ে যেতেন, কিন্তু ফানো বেঁচেছেন মাত্র কত 25 সাল থেকে 36 বছরের মতো। অন্যদিকে এম.এ. সেজিয়ার বেঁচেছেন প্রায় 100 বছর। 13 সালে জন্ম, 2008 সালে মৃত্যু, তার মানে 95 বছর। ফলে তার এই দীর্ঘ সময় ধরে মানুষের সাথে কাজ করার সৌভাগ্য তার হয়েছে। ফলে ফানোর এই দিকটা হয়তো আরো বিকশিত হতো যদি তিনি দীর্ঘদিন বাঁচতেন। তো এরা দুইজনেই উত্তর উপনিবেশী চিন্তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষত এম.এ. সেজিয়ার বাইনারি অপোজিশনের বিষয়টি নিয়ে এসেছেন সামনে, যে খ্রিস্টানিটি সবসময় নিজেকে সভ্য মনে করে এবং অপরকে আদারিং করে, অপরকে মনে করে অসভ্য, অযোগ্য এবং নানা বাজে গুণে, বিশৃঙ্খল গুণে সে ভর্তি, সে হীন মানুষ। এই বাইনারি অপোজিশনের যে বয়ান, সেই বয়ান ভেঙে ফেলার জন্য প্রতিবাদী বয়ান হাজির করেছেন এম.এ. সেজিয়ার এই একটিমাত্র প্রবন্ধে, ডিসকোর্স অন কলোনিয়ালিজম। ফলে এটির একটা আলাদা গুরুত্ব আছে। আরেকটা বিষয় তিনি ব্যাখ্যা করেন, যে সেটা হচ্ছে উপনিবেশী ক্ষমতা কাঠামো। উপনিবেশী ক্ষমতা কাঠামো কিভাবে কাজ করে, সেটি কিভাবে আপোষিত হয়ে আরোপিত হয় উপনিবেশিকর উপরে। আরেকটা হলো, তিনি বলেছেন যে উপনিবেশক শাসন করার জন্য সে তার নিজের বয়ান হাজির করে এবং উপনিবেশিতের বয়ানগুলোকে নষ্ট করে ফেলে। ফলে এই বয়ানগুলো তিনি আবার হাজির করার চেষ্টা করেছেন মার্তিনিক এবং কালোদের, অন্যান্য কালো উপনিবেশিত অঞ্চলের কালোদের বয়ানগুলো তিনি হাজির করেছেন। এবং এই যে নেগ্রিটুড আন্দোলন, ব্ল্যাক স্টুডেন্ট সাহিত্য পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে, এটি কিন্তু সমস্ত কালো উপনিবেশে খুব গুরুত্বপূর্ণ আন্দোলনে পরিণত হয় এবং এইসব উপনিবেশ স্বাধীন হয়ে ওঠার ক্ষেত্রে এই আন্দোলনের একটা জরুরি এবং প্রভাবশালী ভূমিকা আছে। তাত্ত্বিকভাবেও তার এইসব চিন্তা পরবর্তীকালের যেসব উত্তর উপনিবেশী তাত্ত্বিক আছেন তাদেরকে প্রভাবিত করেছে। এম.এ. সেজিয়ারকে তারা এখনো গুরুত্বপূর্ণ মনে করেন। অপরদিকে ফ্রান্স ফানো যেটি করেছেন সেটা হচ্ছে আরো সূক্ষ্ম জায়গায় ঢোকা তার পক্ষে সম্ভব হয়েছে, যেহেতু তিনি মনোবিজ্ঞানী ছিলেন। তিনি দেখেছেন যে কালোদের যে হীনমন্যতা, কালোদের যে অসুস্থতা, এর মূলে আছে হচ্ছে উপনিবেশের সাংস্কৃতিক পরিবেশ। সেই সাংস্কৃতিক পরিবেশ কি? সেই পরিবেশে কালোদেরকে পুরোপুরি মানুষ মনে করা হয় না, কালোদেরকে উচ্ছৃঙ্খল মনে করা হয়, কালোদেরকে আগ্রাসী মনে করা হয়, কালোদেরকে উন্মানুষ মনে করা হয়, কুযুক্ত মানুষ মনে করা হয় এরা অসভ্য। তার বিপরীতে সাদা মানুষ হচ্ছে সব, খ্রিস্টিয়ানিটি হচ্ছে সব। ফলে উপনিবেশ হচ্ছে একটা প্রয়োজনীয় প্রক্রিয়া। এই চিন্তায় ফানো এগুলো তুলে ধরেন। এই চিন্তাগুলো কিন্তু উত্তর উপনিবেশবাদ বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বিতীয় যেটি বললাম, যে র্যাচেট অফ দি আর্থে তিনি জাতীয় বর্জোয়ার যে চরিত্র বিশ্লেষণ করেছেন, সেটি এক কথায় অনবদ্য, অসাধারণ। আপনি সারা পৃথিবীতে প্রাক্তন উপনিবেশগুলোর অবস্থা দেখেন, অনেকগুলো উপনিবেশেই যে জাতীয় বর্জোয়া শক্তি থেকে যেসব চরিত্র বেরিয়ে এসছে, তারা প্রাইম মিনিস্টার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, কিন্তু এরাই উপনিবেশী শাসন কাঠামোকে টিকিয়ে রেখেছে। ফানো বলেন যে এরা এই ক্ষমতার প্রতি মোহান্ধ হয়ে, ক্ষমতা
লোভ লালসা অর্থবিত্ত এগুলো ভোগ করার জন্যে এরা উপনিবেশকের মতো হয়ে ওঠে। এরা উপনিবেশকের মতো হাফ প্যান্ট পরে মদ্যপান করে খোলামেলা চলার চেষ্টা করে এবং পশ্চিমা সংস্কৃতি যা যা প্রতীক হিসাবে দাঁড় করিয়েছে সেগুলো এরা অঙ্গীকার করে নেয় এবং এরা উপনিবেশক শক্তির মতোই সাধারণ মানুষের উপর নির্যাতন অত্যাচার শোষণের ব্যাপক প্রস্তুতি নামিয়ে নিয়ে আসে। এটি ফ্রান্স ফানোর বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা যেটি আপনার পোস্ট কলোনিয়াল চিন্তা ভাবনার পাশাপাশি নিউ কলোনিয়াল তত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচিত হয়। ফানো এই জিনিসটা করতে পেরেছিলেন, আমরা আগে বলেছি, মনোবিজ্ঞানী হওয়ার কারণে। তিনিও প্রচুর কালো রোগীদের মানসিক অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু তাদের ভিতরের কথাটা উনি জানতে পারেন যে কিভাবে উপনিবেশক সাংস্কৃতিক পটভূমি মানুষকে অসুস্থ করে ফেলে। ফলে এই যে দুটো বই, র্যাচেট অফ দি আর্থ এবং ব্ল্যাক স্কিন হোয়াইট পাস, এটি পরবর্তীকালীন উত্তর উপনিবেশী চিন্তার বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তাড়না হিসেবে বিবেচিত হয়, যেটা আমি আমার শিরোনামে উল্লেখ করেছিলাম যে আজকের শিরোনাম এম.এ. সিজার এবং ফ্রান্স ফানো উত্তর উপনিবেশী তাড়না। এরা দুইজনের উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিক হিসেবে দুইজনের কেউই সরাসরি এবং পূর্ণাঙ্গ উত্তর উপনিবেশী তাত্ত্বিক হিসাবে বিবেচিত হন না, কিন্তু উত্তর উপনিবেশী তত্ত্বের বিকাশের ক্ষেত্রে সোর্স হিসাবে, উৎস হিসাবে বিবেচিত হন। ধারণা করা হয় বিশেষত ফ্রান্স ফানোকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। ফ্রান্স ফানো সম্পর্কে বলা হয়ে থাকে যে তার সময়ে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে তীব্র এবং আগ্রাসী অ্যান্টি কলোনিয়ালিস্ট থিঙ্কার। ফানো আমাদের দেশে গুরুত্বপূর্ণ, যেটা বললাম, তার র্যাচেট অফ আর্থ এখানে অনুবাদ হয়েছে জগতের লাঞ্ছিত শিরোনামে আমিনুল ইসলাম সাহেব সেটি করেছেন। আমাদের দেশেও তিনি জনপ্রিয় এবং পোস্ট কলোনিয়াল চিন্তা চেতনায় যারা উদ্বুদ্ধ, যারা পোস্ট কলোনিয়াল এজেন্সি মনে মনে পোষণ করেন এবং উত্তর উপনিবেশী মন নিয়ে প্রাক্তন কলোনিগুলোর যেসব মানুষ উত্তর উপনিবেশী মন নিয়ে কলোনির প্রভাব কাটিয়ে উঠতে চান, তারা বারবার ফ্রান্স ফানোর কাছে ফিরে যান। এম.এ. সিজার এবং ফ্রান্স ফানো এভাবেই উত্তর উপনিবেশবাদী ভাবনার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। আজকে আমরা এই দুজন সম্পর্কে বললাম, তাদের দুজনেই মারা গেছেন। তাদের বিধিহাত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আরেকটা কথা, প্রথম কিস্তির আলোচনার পর অনেকে আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন করেছেন। হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া বেশ কষ্টসাধ্য, অনেক কিছু লিখতে হয়, তার চেয়ে মুখে বলতে পারলে ভালো হতো। সেই জন্যে আমি তাদেরকে অনুরোধ জানাবো এবং অন্য যারা প্রশ্ন করতে চান তাদেরকে অনুরোধ জানাবো, প্রতিটি কিস্তির আলোচনার মধ্যে আপনারা কমেন্টে প্রশ্নগুলো করে রাখবেন। পরের কিস্তি আলোচনায় আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল আলোচ্য বিষয়ের পরে। সেটি করতে ভালোই হবে। যারা প্রশ্নগুলো করেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ এর ফলে আলোচনা আরও বেশি পূর্ণাঙ্গ হয়ে উঠবে সবার জন্য, আমার জন্য এবং দর্শক শ্রোতাদের জন্যও। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আবারও সবাইকে শুভকামনা।